বলিউড কোটিতে খেলে, সাউথের ফিল্ম ইন্ডাস্ট্রি কোটিতে খেলে, এখন বিহারের ভোজপুরি সিনেমার ইন্ডাস্ট্রি পর্যন্ত লাখে খেলে। কারণ এখান থেকে কাজ আসে, টাকা পয়সা আসে, সম্মান আসে, স্টারডম আসে। অ্যান্ড দের ইজ নো বিজনেস লাইক শো বিজনেস। দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে, এখান থেকে ওখানে সবকিছু চলে যাচ্ছে, মরা গাঙে জল চলে আসছে, কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা টলিউড শেষ 15 বছর ধরে তাদের এরকম হাঁড়ির হাল অবস্থা কেন বলুন তো? দেখুন, রোগ অনেকগুলো আছে, কিন্তু সব থেকে বড় রোগটা এখানে হচ্ছে রাজনীতি। এই যে পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি টলিউড, এখন যখন সেখানকার একেবারে সোকল্ড মাই বাপ যারা, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, দ্য নটোরিয়াস বিশ্বাস ব্রাদার্স, তাদের যখন হাতে হ্যারিকেন অবস্থা হয়েছে এবং যখন এখন আসল পরিবর্তন বিজেপির হাতে গেছে, তখন কি তাহলে এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু হবে? মানে নিদেন পক্ষে আর কিছু হোক বা না হোক, একটা গান লিখো আমার জন্যর মতো একটা ভালো সিনেমা কি আমাদের জন্য হবে? নমস্কার, আমি পৌলমী, এবং আজকের পর্বে আমরা এই বাংলা সিরিয়াল, বাংলা ফিল্ম, বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি। তার পেছনে দুটো কারণ রয়েছে এবং দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। প্রথম কারণটা হচ্ছে যে গত 15 বছর ধরে বিশ্বাস ব্রাদার্স, অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস, তাদের কাজের মাধ্যমে শুধুমাত্র এই টলিউড ইন্ডাস্ট্রিটাকে বিষিয়ে রেখে দিয়েছেন তাই নয়, সেটার মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজনৈতিক এবং সামাজিক পরিবেশটাকেও তারা একেবারে খোলা নর্দমায় পরিণত করেছেন। এবং 2 নম্বর কথা হচ্ছে সিনেমা ইজ ইম্পর্টেন্ট। দেখুন, প্রত্যেকের জীবনে একটা কিছু চাই, একটা বিনোদন চাই। সবাই তো মদ খেতে পারে না, সবাই পার্টি করতে পারে না, সবার কাছে লাখ লাখ টাকা নেই যে লন্ডন প্যারিস ঘুরে আসবে। নিদেন পক্ষে সবাই সবসময় 4-5 দিনের ছুটি নিয়ে দীপুদা, দীঘাপুরি, দার্জিলিংও ঘুরে আসতে পারে না। অফিস ছুটি দেবে না, কলেজ, ক্লাস, দায়িত্ব, অনেক কিছু রয়েছে। কিন্তু সবার কাছে 2 ঘন্টার সময় বেরিয়ে যায়, এবং সেই 2 ঘন্টা সবার কাছে আছে একটা সিনেমা হল, অন্ধকার ঘর, একটা বড় স্ক্রিন, এবং সেখানে সিনেমা, সেখানে বিনোদন। এইটা কিন্তু সবার চাই। আজ নেটফ্লিক্স, জিও হটস্টার, অ্যামাজন প্রাইম, এত রকম স্ট্রিমিং প্ল্যাটফর্মের ভিড়ের পরেও দেখবেন মানুষজন কিন্তু 1000 টাকার টিকিট কিনে ধুরন্ধর দেখার জন্য সিনেমা হলে ভিড় করতে পারেন। কিন্তু তাহলে 200 টাকা দিয়ে মানুষ বাংলা সিনেমা কেন দেখতে চান না? সেখানে কেন কেঁদে কেঁদে বারবার বলতে হয় বাংলা সিনেমার পাশে দাঁড়ান, প্লিজ আপনারা বাংলা সিনেমার পাশে দাঁড়ান? এর পেছনেও আবার 2টো কারণ আছে। একটা কারণ হচ্ছে পর্দায় আমরা এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যাদের দেখতে পাই, হিরো হিরোইন যাদের আমরা দেখি, এবং পর্দার পেছনে যে বড় বড় নামগুলো থাকে, ডিরেক্টর, প্রডিউসার, এইসব নামগুলো দেখলেই তাদের কীর্তিকলাপ, তাদের কেচ্ছার কথা আমাদের মনে পড়ে যায়, চোখের সামনে ভেসে ওঠে। এবং দ্বিতীয় কারণটা হচ্ছে যে সিনেমাগুলো তৈরি হয় এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে, তার 70% মান এমন যে সেগুলো পাতে দেওয়া যায় না। তাহলে এই মুহূর্তে যখন বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের শ্রী আবার ফিরিয়ে আনা হবে, পশ্চিমবঙ্গে ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ সমস্ত কিছুর উন্নতি হবে, তাহলে এই যে একটা ইন্ডাস্ট্রি রয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, যেখানে হাজার হাজার মানুষজন কাজ করছেন, এবং আমি হিরো হিরোইন, ডিরেক্টর, প্রডিউসার বাদ দিয়ে বলছি লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান, সেই পরিবারগুলোর মুখে অন্ন তুলে দিচ্ছে যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি নিয়েও তো কথা বলতে হবে। এবং শেষ 15 বছর ধরে কিভাবে সেই ইন্ডাস্ট্রির গলা টেপা হয়েছে সেই কথাও তো শুনতে হবে একদিন না একদিন। কতদিন আর পালাবেন, আর কোথায় বা পালাবেন? তাই আজকের পর্বে সেই নিয়ে আমরা কথা বলবো, একটু ধৈর্য ধরে শুনুন। আর শোনার পরে আজকের পর্বে শেষে গিয়ে হয়তো আপনিও বলতে বাধ্য হবেন, পৌলমী, যা সব হচ্ছে, যা শুনলাম, তাতে তো আমারও মনে হচ্ছে গা ছমছম, কি হয়। এবং তারই সঙ্গে বলে রাখি, আমি এই বিষয় নিয়ে কথা বলেছিলাম শেষ 2021-এ। এই বিশ্বাস ব্রাদার্স, নটোরিয়াস বিশ্বাস ব্রাদার্স, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, তারা কি করে বেড়াচ্ছেন তার বিরুদ্ধে সরব হয়ে প্রতিবাদ করে আমি কথা বলেছিলাম 2021-এ। এবং 2021 মানে বুঝতে পারছেন, যখন তৃণমূল কংগ্রেস সর্বশক্তিমান হয়ে আবার ক্ষমতায় ফিরে এসেছে এবং তাদের ঔদ্ধত্য তখন একেবারে চরমে, সেই সময় আমি পর্ব করেছিলাম। আজ আবার এই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলছি। এবং আরও একটা বিষয় মনে করিয়ে দিই, যখন ভবিষ্যতের ভূত ব্যান করে দেওয়া হয়েছিল সেই সময়ও কিন্তু আমি প্রতিবাদ করেছিলাম। আবার যখন বেঙ্গল ফাইলস ব্যান করে দেওয়া হয়েছিল সেই সময়েও কিন্তু আমি তার বিরুদ্ধে কথা বলেছি। কারণ এই ব্যান কালচার, বিশেষ করে ক্রিয়েটিভিটির কথা যেখানে জড়িয়ে আছে, সেখানে এই ব্যান কালচারের সব সময় আমি বিরোধী থেকেছি। বাজারে ডিমের দাম আবার বেড়ে গেছে জানেন তো, কারণ এই জয়প্রকাশ মজুমদার, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার জন্য এত করে প্রয়োজন হতে হতে এখন বিষয়টা চলে এসেছে স্বরূপ বিশ্বাসে, এবং সেখানে চাহিদা তো আলাদা জায়গায় চলে গেছে। তার কারণ এই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে এত দিন ধরে টলিউডে এত রকমের অভিযোগ হতে 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 ফাইনালি এইবার খুনের চেষ্টা, শ্লীলতাহানি, তোলাবাজি, এই অভিযোগগুলোকে মান্যতা দিয়ে পুলিশ
এই স্বরূপ বিশ্বাসকে হেফাজতে নিয়েছে। এবার দেখুন, আমার মনে হয় না যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন একজনও মানুষ আছেন যিনি এই অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, বিশ্বাস ব্রাদার্স কি করে বেড়াতেন, তাদের বিরুদ্ধে কি কি রকমের অভিযোগ রয়েছে সেগুলো সম্পর্কে কিছু জানেন না। এত রকমের অভিযোগ রয়েছে, সেগুলো বলে আমি আর ভিড় বাড়াবো না। মানে কোনটা ছেড়ে কোনটা বলবো বলুন তো? আমি কি আপনাকে এইটা বলবো যে এই বিশ্বাস ব্রাদার্সদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা নিজের দলের সাংসদের বুকের ওপর চেপে বসে কাটমানি চেয়েছিলেন? মানে লোকে তো অন্যেরটা চুরি করে, এরা নিজেরটাও চুরি করতেন। তারই সঙ্গে আপনাকে আমি এই অভিযোগের কথা বলবো যে স্বরূপ বিশ্বাস একটা সময় একজনের বাড়ির দরজার সামনের ফুটপাতটা দখল করে একখানা গোটা হোটেল বসিয়ে দিয়েছিলেন। সেই হোটেলে বাড়ির একেবারে সামনে গভীর রাত পর্যন্ত তারস্বরে চিৎকার, চেঁচামেচি, গান বাজছে। বাড়ির মালিক ছিলেন একজন আইনজীবী, কিন্তু করতে পেরেছিলেন কাঁচকলা। কারণ এই অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস তারা দুজন গুড কপ ব্যাড কপ বিহেভিয়ার করে বেড়াতেন। মানে ধরুন অরূপ কিছু করেছে, পাঠিয়ে দেওয়া হলো স্বরূপের কাছে, স্বরূপ সেখানে কথা বলে একটা সেটেলমেন্ট করে নিল। স্বরূপ কিছু করেছে, ঠিক উল্টোটা অরূপের কাছে, অরূপ কথা বলে বললো আচ্ছা ঠিক আছে, একটু দেওয়া নেওয়া হয়ে যাক, আমি সেটেল করে দেবো। মানে একজন ঝামেলা করে টাকা নিচ্ছে, একজন সেটা সেটেল করার জন্য টাকা নিচ্ছে। এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন তিনি বলেছিলেন না যে ডবল ডবল চাকরি, এই হচ্ছে এক পরিবারের ডবল ডবল চাকরির উদাহরণ। তারই সঙ্গে স্বরূপ বিশ্বাসের পলিটিক্যাল ডিমেনশিয়া ছিল, তিনি সবই ভুলে যেতেন। মানে ধরুন তার লোকজন গিয়ে কাণ্ড কারখানা ঘটিয়ে এসেছে, তারপর তাকে যখন প্রশ্ন করা হতো তিনি বলতেন ও তাই, ওমা তাই, এরকম হয়েছে, আমি তো কিচ্ছু জানি না, আকাশ থেকে পড়তেন উনি। আবার অরূপ বিশ্বাস, তার মনে হয় কানে ডিফেক্ট ছিল, তিনি কিছুই শুনতে পেতেন না। তাকে গিয়ে যখন প্রশ্ন করা হতো আপনার ভাই এইসব কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে, এইসব অভিযোগ তার বিরুদ্ধে এসেছে, আপনি কি বলবেন মন্ত্রী মশাই? অরূপ বিশ্বাস তখন বলতেন কই এরকম কোনো কথা তো আমার কানে আসেনি, আমি তো এরকম কিচ্ছু শুনতেই পাইনি, শুনলে না বলবো, এখন তো আমি এরকম কিচ্ছু শুনতে পাইনি। একের পর এক সব রকমের অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল। অ্যাক্টরদের ব্যান করা, অভিনেতা অভিনেত্রীদের ব্যান করা, আপনারা তো জানেনই সেসব হতো, নেপথ্যে বিশ্বাস ব্রাদার্স। পরিচালকদের ব্যান করা, পরিচালকদের ভাতে মেরে দেওয়া, নেপথ্যে বিশ্বাস ব্রাদার্স। পরিচালক কি করছেন, সিনেমা বানাচ্ছেন না, তিনি রাস্তায় সবজি বিক্রি করছেন। কিংবা ধরুন একটা সিনেমা 50% তৈরি হয়ে গিয়ে পড়ে রয়েছে, বাকিটার আর কাজ হচ্ছে না, নেপথ্যে বিশ্বাস ব্রাদার্স। কিংবা সিনেমা পুরো তৈরি হয়ে গেছে, রিলিজ করতে দেওয়া হচ্ছে না, নেপথ্যে বিশ্বাস ব্রাদার্স। ওই নুন ছাড়া যেমন কিছু চলে না, সেই রকমই বিশ্বাস ব্রাদার্স টলিউডের নুন হয়ে ঘুরছিলেন এতদিন, এবং সেই নুন এত পরিমাণে পড়েছিল সব জায়গায় যে গোটা টলিউডটা নুনে কাটা হয়ে গিয়েছিল, মুখে দেওয়া যেত না। আপনাকে যদি আমি প্রশ্ন করি যে শেষ 10 বছরে আপনি একটা ভালো সফল বাংলা সিনেমার নাম বলুন, আপনি কি করে মাপবেন কোনটা সফল? মানে এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তো এমন অবস্থা করে রাখা হয়েছে যে একটা সিনেমা যদি 10 লাখ টাকা মুনাফা করে, সঙ্গে সঙ্গে সেটাকে সফল বলে নেচে কুদে একেবারে মাটিতে গড়াগড়ি খেয়ে তার সাকসেস পার্টি হতে শুরু করে দেয়। এমন সেলিব্রেশন হয়ে যায় এটাকে সফল প্রমাণ করার জন্য যে একেবারে সেই সস্তা হোটেলে কোকোকোলা জলের ভেতরে মিশিয়ে খাওয়া শুরু হয়ে যায়, সাংঘাতিক সেলিব্রেশন আমরা সফল বলে। তো এই হচ্ছে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির অবস্থা করে রাখা হয়েছে। সেখানে দাঁড়িয়ে স্বরূপ বিশ্বাসের ফেডারেশনের যে নিয়মের বেড়াজাল ছিল, তার জন্য পশ্চিমবঙ্গের 500 কোটি টাকার ক্ষতি হয়েছে। 500 কোটি টাকার একটা ফিল্ম ইন্ডাস্ট্রি যেখানে এখনো প্রচুর সিনেমা তৈরি হয়, যে সিনেমাগুলোর বাজেট 1 কোটি টাকা হয় না, সেখানে এই স্বরূপ বিশ্বাসের জন্য 500 কোটি টাকার ক্ষতি এই রাজ্যের এবং ফিল্ম ইন্ডাস্ট্রির একটা ব্যবসার। আপনি ভাবুন। এবং তারপরেও তাবেদাররা মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে বলেছেন কি আর করা যাবে বলুন, কোনো ব্যাপার না, মানে যায় যদি যাক প্রাণ, বিশ্বাস ব্রাদার্স আমাদের ভগবান বলে তারা চিৎকার করে গেছেন। আর যখন স্বরূপ বিশ্বাসকে পুলিশ ধরেছেন তখন দেখছি অনেকেই বলছেন যে ঠিক হয়েছে, দেখলেন তো ঠিক হয়েছে। অনেকেই যারা সালাম ঠুকতেন তারা এখন বলছেন যে এ তো হওয়ারই ছিল, আমরা তো জানতামই এরকম হবে। অনেকেই আবার বলছেন ধর্মের কল বাতাসে নড়ে। শুনুন মশাই, ধর্মের কল যদি সত্যিই বাতাসে নড়তো না, এই কলিকালে আমরা সবাই কানে কালা হয়ে যেতাম। তো যাই হোক, গুড রিটার্নস টু ব্যাড রাবিশ। এখন তাহলে প্রশ্ন হলো, এইবার কি টলিউড ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করার পরিবেশটা তাহলে আসবে? রাজনীতিকরণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা কি বন্ধ হলো? এবার কি এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিজের মতো নিজের কাজটা করতে দেওয়া হবে? ভালো কাজের পরিবেশ কি তৈরি হবে? এবং তার মাধ্যমে আমরা কি এবার সত্যিই ভালো ভালো সিনেমা দেখতে পাবো? এর উত্তর দেওয়ার আগে আপনাকে জানতে হবে যে এই কয়েকদিন ধরে, মানে তৃণমূলের পতনের পর থেকে টলিউড ইন্ডাস্ট্রিতে কি কি চলছে। আপনারা জানেন যে টালিগঞ্জে 20 বছর পর অরূপ বিশ্বাসকে কিন্তু হারানো গেছে, তৃণমূলের পতন হয়েছে, এবং জায়েন্ট কিলার সেখান থেকে যিনি বেরিয়ে এসেছেন তিনি হচ্ছেন বিজেপির পাপিয়া অধিকারী, বিধায়িকা পাপিয়া অধিকারী।
এইখানে না মেন লাইন থেকে কর্ড লাইনে গিয়ে আমি একটা কথা বলছি, ছোটবেলায় বিবি পায়রা যে গানটা সেটা না আমাদের শুনতে দেওয়া হতো না খুব একটা, তো লুকিয়ে লুকিয়ে কখনো শুনে টুনে ফেলতাম, কিংবা ক্যাসেট কারুর থাকলে একটু চালিয়ে শুনে নিলাম, তারপরে লুকিয়ে লুকিয়ে মাথায় ওড়না টোড়না বেঁধে সেজে গুজে আয়নার সামনে দাঁড়িয়ে সেসব নাচ আবার আমরা বন্ধুরা মিলে প্র্যাকটিস করতাম, সেসব আলাদাই গল্প ছিল। তো সেই বিবি পায়রা অধিকারী, সরি পাপিয়া অধিকারী, তিনি জিতে গেছেন এবং তিনি কি করলেন, জেতার পরে তিনি জিতেছেন, খুব ভালো কথা। এবার তারপর দেখা গেল যে একদিন তিনি স্টুডিওর ভেতরে ঢুকে ফেডারেশনের অফিসের ভেতরে গেলেন এবং বোতলে করে তিনি গঙ্গা জল নিয়ে এসেছেন, সেই গঙ্গা জল চারিদিকে ছিটিয়ে দিলেন এবং তারপর সাংবাদিকদের বললেন যে ব্যাপারটা হচ্ছে এইবার শুদ্ধিকরণ হলো, এই ফেডারেশনের অফিসকে আমরা এবার শুদ্ধ করলাম, ভেরি গুড। তারপর কি, তারপর পাপিয়া অধিকারী বললেন যে দেখুন এখন থেকে আর কোনো রকম ভয়ের ব্যাপার নেই, বিশ্বাস ব্রাদার্সরা কিন্তু এখন আর নেই, অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস নেই, এইবার কিন্তু একেবারে সবাই খোলা হাওয়ায় শ্বাস নিতে পারবেন, কোনো রকম দাদাগিরি আর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলবে না। এই তো ঠিক এই কথাটাই শোনার জন্য কিন্তু অনেকে অপেক্ষা করে বসেছিলেন যে এবার নিজের মতো কাজ করা যাবে, তোমার খোলা হাওয়া ইত্যাদি এবং ইত্যাদি। বেশ, এরপরে ঘটনা প্রবাহ কিন্তু তাড়াতাড়ি খুব অন্যদিকে মোড় নিয়ে নিল। কিভাবে? পাপিয়া অধিকারী তিনি বললেন যে দেখুন গিল্ড আর ফেডারেশনের অনেক সদস্যদের বিরুদ্ধে কিন্তু ভুরি ভুরি অভিযোগ রয়েছে, সে সমস্ত অনেক অভিযোগ প্রশাসনের কাছেও গেছে, কিন্তু আমি প্রশাসনের দ্বারস্থ হব না, তার বদলে আমি যেটা করব সেটা হচ্ছে ডিকিউব, ডিটেক্ট ডিলিট ডিপোর্ট। এই টলিউড ইন্ডাস্ট্রিতেও এইবার কিন্তু একেবারে এসআইআর হবে। যা, প্রশাসনের কাছে না গিয়ে নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে যদি আপনি ডিলিট ডিপোর্ট করে লোকজনকে বাদ দিয়ে দেন, তাহলে তো সেই আবার ব্যান কালচারের ভয়টা ফিরে আসবে, সেই ব্যান কালচার কাদের না কাদের নিজেই সিদ্ধান্ত নিয়ে ব্যান করে দেওয়া হবে। ব্যাপারটা কি হলো তাহলে? আচ্ছা ঠিক আছে, সেটাও না হয় মানা যায়, তৃণমূলী গুন্ডাদেরকেই নিশ্চয়ই বাদ দেওয়া হবে, তাই বিতর্কিত হলেও এই সিদ্ধান্ত সামনে আসার পরেও আমরা তাহলে একটু এগোই। আরেকটু এগোনোর পরে আরেকটা মোচড় সামনে এলো, যখন জানা গেল যে দিল্লিতে একটি সংস্থা রয়েছে, দিল্লির ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স কনফেডারেশন, এই সংস্থার আওতায় চলে যাবে এখন থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা টলিউড ইন্ডাস্ট্রি। যাব বাবা, এইটা আবার কোন নতুন অর্গানাইজেশন? মানে পাপিয়া অধিকারী বলেছিলেন যে টলিউড হলিউড হবে, কিন্তু সেটা হঠাৎ বলিউড হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে কেন? যাই হোক, সেখানেও জানা গেল যে এই যে সর্বভারতীয় অর্গানাইজেশনটি রয়েছে কনফেডারেশন, এটার দায়িত্বে রয়েছেন পাপিয়া অধিকারী। এরপরে টলিউডের মধ্যেও আবার একটা কিছুদিন আগেই পচা ডিমের কম্পিটিশনও হয়েছেন, আপনারা শুনেছেন নিশ্চয়ই। এই যে গিল্ডের ফেডারেশনের লোক, তাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, তাদের সবাইকে ডিটেক্ট ডিলিট ডিপোর্ট করে দেওয়া হবে। তার মধ্যে কয়েকজনের বক্তব্য আমাদের বিরুদ্ধে মিথ্যে কথা পাপিয়া অধিকারীকে বলা হচ্ছে, আমরা গিয়ে তার সঙ্গে কথা বলতে চাই। এবার তারা যখন এসব কথা বলতে যাচ্ছেন তখন তাদের দিকে পচা ডিম টিম ছুঁড়ে একেবারে একাকার কাণ্ড করা হয়েছে। এবার কারা ডিম ছুটছেন সেই প্রশ্ন যখন করা হয়েছে, সাংবাদিকরা যখন সেই প্রশ্ন করেছেন, তখন উত্তর এসেছে আমরা জনতা মহিলা মোর্চার সদস্য, আমরা পাপিয়াদির লোক। এরপরে তো কনফিউশন একেবারে তুঙ্গে, কারণ পাপিয়া অধিকারী তারপর বলছেন এটা একেবারে মিথ্যে কথা, জনতা মহিলা মোর্চার সদস্যরা মোটেই এইরকম ঘৃণ্য কাজ করেননি, পাপিয়া অধিকারীকে এবং জনতা মহিলা মোর্চাকে অসম্মান করার জন্য, তাদের বদনাম করার জন্য মিথ্যে তথ্য রটানো হচ্ছে। দেখুন, টলিউডের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে ব্যান কালচার, ভয়াবহ ব্যান কালচার চালানো হতো, সেখানে সব থেকে ক্ষতিগ্রস্ত যদি কোনো প্রতিভাবান অভিনেতা হয়ে থাকেন, তাহলে একজন হচ্ছেন অনির্বাণ ভট্টাচার্য এবং আরেকজন অবশ্যই বর্তমানে শাসক দলের বিধায়ক রুদ্রনীল ঘোষ। এবার রুদ্রনীল ঘোষকে যখন এই নিয়ে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি জানেন যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি দিল্লির কনফেডারেশনের আওতায় চলে যাচ্ছেন, পাপিয়া অধিকারী যে সংস্থার মাথায় রয়েছেন, সেখানে কিন্তু রুদ্রনীল ঘোষ বলছেন এ সম্পর্কে কোনো তথ্য আমার কাছে নেই, সরকারের তরফ থেকে এরকম কোনো অনুমোদন আসেনি, সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে এরকম কোনো নির্দেশ আসেনি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এরকম কোনো নির্দেশ দেননি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? লোকে পাপিয়া অধিকারীর কনফেডারেশন দিয়ে মিথ্যে কথা বলছেন, নাকি রুদ্রনীল ঘোষ এখানে মিথ্যে কথা বলছেন? তারই সঙ্গে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পরমব্রত চট্টোপাধ্যায় কিছুদিন আগে তার খুব দুঃখের কথা শুনিয়েছিলেন, দাঁতে দাঁত চেপে তাকে কি করে কি করতে হয়েছে। তো সেখানে আমরা দেখেছিলাম তিনি যখন এই বিবৃতি দিচ্ছেন, পাশে বসে রয়েছেন রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল ঘোষকে যখন পরে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল, রুদ্রনীল ঘোষ পরিষ্কার বলেছিলেন দেখুন এই সব নিয়ে কথা বলার জায়গা আমার নয়, এগুলো আমার কথা বলার এখতিয়ারের মধ্যে পড়ে না। সেখানেই যখন পাপিয়া অধিকারী বলেন যে প্রশাসনের দ্বারস্থ আমি হব না, কিন্তু আমি এখানে ডিটেক্ট ডিলিট ডিপোর্ট চালু করব,
তাহলে সেখানে প্রশ্ন উঠে আসে, এর পেছনে কি সরকারি অনুমোদন রয়েছে? সরকারের থেকে কি এটা করা হচ্ছে, নাকি কেউ একজন নিজের ইচ্ছায় আবার এই কাজটা করছেন? এই যে ট্রানজিশনটা দেখতে পাওয়া যাচ্ছে, বিশ্বাস ব্রাদার্সের ব্যান্ড কালচার থেকে পাপিয়া অধিকারী ডিটেক্ট ডিলিট ডিপোর্ট, এবং আমরা স্বরূপদার লোক থেকে আমরা পাপিয়াদির লোক, এই ট্রানজিশনটা এত তাড়াতাড়ি হবে এটা কিন্তু অনেকেই আশা করেননি। এবং সেই কারণেই এখন অনেকে আতঙ্কিত হয়ে প্রশ্ন করছেন, তাহলে কি বিষয়টা সেই বিশ্বাস ব্রাদার্সের হাত থেকে গিয়ে বিবি পায়রার হাতে দাঁড়ালো? দেখুন, এই মুহূর্তে যদি কেউ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতি কিছু করতে চান, তাহলে হিসাব খুব সিম্পল, ওকে ওর মতো ছেড়ে দিন। সাঁতার কাটার হিসেব, নিজেকে সাঁতার কেটে ভেসে থাকতে দিন, না হলে ও ডুবে যাবে। সব ইন্ডাস্ট্রির একই রকম ব্যাপার, গ্ল্যাক্সো বেবি তো নয়। আপনি এভাবে পারবেন না, আপনি ওকে ওর মতো থাকতে দিন, যাতে ও নিজেকে নিজের মতো গুছিয়ে নিতে পারে। তা না হলে আবার সেই দখল বাড়ি খালি করিয়ে নতুন করে আবার দখল করার সফল রাজনীতি হতে পারে। তবে সেক্ষেত্রে সেটা বাংলা সিনেমার খুব বাজে একটা প্লট, খুব প্রেডিক্টেবল প্লট হিসেবে সামনে উঠে আসবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।